আইছিল আইছো হলো আমি আঙ্গুর কই যাও ওরা অপেক্ষা করে হাজার জায়গা কুয়ারি পাথর হইছে যেখানে পাথর আছে এই যে আমাদের নদী পাথর এই পাথর সব জায়গায় পাথর এই নদীটা পাথর যে পর্যটনের এলাকা বাদে বাকি এলাকাটা হলো পাথর অধ্যুষিত এলাকা। এই পরিবেশের দোহাই দিয়ে ধরেন আজকে সাঁতার করছে গাঙ্গল ভাড়াও বন্ধ করে রাখা শুধু এটা না, আমাদের ওই যে পরিবেশ কি বলে কি পরিবেশ হ্যালো পরিবেশের এখানে দাঁড়ানো যায় আর কি পরিবেশ কি বলতে চায় ইন্ডিয়াতে আমরা পরিবেশ স্পষ্ট করে বলে যে পাথর উত্তোলন করলে পরিবেশের যে ভারসাম্য এগুলো নষ্ট হয়, যে ঝুঁকির মধ্যে পড়ে। মানে সেটা কি ঝুঁকিটা হচ্ছে যে তোলার যে স্তর আছে নিচের যে স্তরগুলো আছে স্তরগুলো নাকি নষ্ট হয়ে যাচ্ছে, পাথর উত্তোলন নাকি সমস্যা হতে পারে। আমি তো এই এলাকার বাসিন্দা, এটা মূল কথা হইল এই ইন্ডিয়ান আর আওয়ামীর যুগসাজশ হইল এই আস্তে রাখো, এই যুগসাজশে বাংলাদেশের মূল্যবান মানে গভর্নমেন্টের যে বৈদেশিক মুদ্রা ওইগুলি দিয়ে এলসির মাধ্যমে পাথর আনা হয়, এলসির মাধ্যমে পাথর আনা হয়, ওই পাথরগুলি ওই দিকে যায়। আর এখানের পাথরগুলি অক্ষত রয়ে যেতেছে, এখানের পাথরগুলি পাইলে বাংলাদেশের আর ডলারগুলি বিনিময় হইতো না, ডলারগুলি তারা নিতে পারতো না, এখন ডলারগুলি অপচয় হইতেছে। এলাকার মানুষ সব ঐক্যবদ্ধভাবে মূল তথ্য যেটা এটা কেউই জানে না, এটা গুটি করে দুই একজন মানুষ জানে। তোমরা সাংবাদিক লেভেলের মানুষ, তোমরা বলি আমাদের সিলেটের যে কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, ছাতক, তারপর সুনামগঞ্জ, এই এলাকায় 10-12টা পাথর করে আছে। এখন এটা এখন দরকার নেই। এখন ধরেন বোলাগঞ্জ পাথর করে যদি লিজ দেয় বছরে 2 কোটি বা 3 কোটি টাকা রেভিনিউ পায়, জাফলং কোয়ারি লিজ দিলে 2-3-4 কোটি টাকা রেভিনিউ পায়, লুবা 2-3 কোটি টাকা পায়। অর্থাৎ সিলেটের সব পাথরঘরগুলো লিজ দিলে গভর্নমেন্ট সর্বোচ্চ 100 কোটি টাকা রেভিনিউ পায়। এখানে আমাদের যে দরবেশ বাবা ছিল, এই দরবেশ বাবা হইল মূল হোতা। উনি বিদেশ থেকে ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এই সমস্ত এলাকা থেকে আপনার এলসির মাধ্যমে পাথর আনলে গভর্নমেন্টকে বোঝাচ্ছে সিলেটে এখানে পোর্ট আছে 13টা, মানে স্থলবন্দর। এই 13টা পোর্টের মধ্যে 8টা হইল সচল আর 5টা হইল আপনার অচল। এই 8টা এই ইনপোর্ট থেকে পাথর আনলে প্রতিদিন 20 কোটি টাকা রেভিনিউ পায় গভর্নমেন্ট, মাসে হইল 600 কোটি টাকা। তো গভর্নমেন্টকে বোঝায় যে আপনি এক বছরে পাথর সিলেটের সব পাথর কোয়ারি লিজ দিয়ে পাচ্ছেন 100 কোটি টাকা, আর এলসির মাধ্যমে যদি বাংলাদেশে পাথর আসে বিভিন্ন জায়গা থেকে 600 কোটি টাকা আপনি এক মাসে পাচ্ছেন, তাইলে লাভ কোনটা? এলসির মাধ্যমে পাথর আনলে রেভিনিউ সরকারের বাড়ে না দেশীয় কোয়ারিগুলো বন্ধ রাখলে বাড়ে? তখন সরকারকে দরবেশ বাবারা বুঝাই দিচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, আপনার আমাদের লেয়ার নিচের দিকে চলে যাচ্ছে, আমাদের পরিবেশের ভারসাম্য যেহেতু রক্ষা হচ্ছে না, সেহেতু পাথরঘরগুলো বন্ধ করে দেন, আর আমরা এলসির মাধ্যমে পাথর এনে দেশের চাহিদা আমরা মিটাই। এই সরকারকে আমাদের বুবুজানকে বুঝাইয়া এই কোয়ারিগুলো বন্ধ করছে। কিন্তু কথা হলো, আমি যে তথ্যটা আপনাকে দিতে চাই, যেটা আপনি সরকারের সাথে কথা বললে আপনার সুবিধা হবে, সেটা হলো যে এলসির মাধ্যমে পাথর আসলেও গভর্নমেন্টের রেভিনিউ জায়গায় থাকবে। আবার ধরেন এই কোয়ারিগুলো সচল হলে দেশীয় পাথর থেকেও সরকার রেভিনিউ পাবে এবং দেশের চাহিদা মানে সরকার পুরোপুরি ভাবে আপনার ইয়ে করতে পারবে, মিটাইতে পারবে। এখানে সুবিধা হলো যে যদি দেশীয় পাথরগুলা কোয়ারি থেকে পাথর উত্তোলন হলে তখন কম্পিটিশন হবে। এলসির পাথরের দাম হলো এখন 170 টাকা 60 টাকা। যদি বুলাগঞ্জ থেকে পাথর উত্তোলন হয় তাহলে এই পাথরের দাম যখন এই বুলডার ভাঙ্গা বুতো ভাঙ্গা যখন 100 টাকা বিক্রি করবে, তখন আপনার এলসির পাথর নামে আসবে 100 টাকায়। আপনি কথা সেইটা না, আমার কথা হইছে বুঝলাম সরকার এতগুলি সে পাইতেছে, লেকিন রেভিনিউ পাইতেছে, কিন্তু আমাদের দেশ থেকে কত হাজার কোটি টাকা চলে যাইতেছে ও ডলার। আসলে মূল ব্যাপারটা হলো সরকার তো রেভিনিউ চেয়েও সবচেয়ে বড় দরকার যে আমাদের দেশের সম্পদ আমাদের ইউটিলাইজ করা এবং আমাদের সম্পদ আমরা ব্যবহার করা। তাহলে হবে কি, আমাদের মুদ্রা বাহিরে যাবে না, আর আমাদের মুদ্রা যদি বাহিরে না যায় তাহলে মুদ্রাস্ফীতি হবে না, আমাদের সমস্ত ব্যাংক ব্যালেন্সগুলি ঠিক থাকবে না, আমাদের ব্যাংকের মধ্যে যে সমস্ত ডিপোজিট থাকার কথা
সেগুলি ঠিক থাকবে। এতে আমাদের কর্মসংস্থান বাড়বে, চুরি ডাকাতি কমবে, মানুষের খাদ্য বস্ত্র অন্ন এগুলির চাহিদা মিটবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের দেশের পাথর আমরা তুলতে বাধা কোথায়? আমি কেন বাইরের থেকে ইম্পোর্ট করব? এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেটা দেখতেছি, এখানে সবচেয়ে বড় কথা হলো যে দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে এখান থেকে পাথর তুলতেছি, হাজার হাজার বছর পর্যন্ত, শত শত বছর পর্যন্ত এখান থেকে পাথর উত্তোলন হয়ে আসছে। সেখানে কোনোদিন পরিবেশের কোনো সমস্যা হয় নাই, ভূমিকম্প হয় নাই, বরং এই হঠাৎ করে 15 সালে সেই সমস্ত ভূমিকম্প না, মূল ব্যাপারটা হলো যে এখানে পাথর উত্তোলন না করার কারণে আমাদের নদী ভরাট হয়ে গেছে। এই জন্য এই সিলেটের মধ্যে বারবার বন্যা হয়েছে। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার্ত অবস্থায় আছে। আজকে দেখেন এই 2-1 দিনের পত্রিকায় যে তারা কর্মসংস্থান না করার কারণে আত্মহত্যা করছে, হইতেছে। কাজী এইটা মানা যায় না। এটা আমি মনে করি এটা ভারতের পলিটিক্স। এটা ভারত আমাদের উপরে আমাদের সম্পত্তি যেন আমরা তুলতে না পারি, তাদের থেকে পাথর আনার জন্য সে বাধ্য করতেছে, এটা বাধ্য করতেছে। কাজী এই অবস্থা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যদি আমরা এই কাজটা শুরু করি, তাহলে আমাদের দেশীয় সম্পদ রক্ষা হবে, আমাদের কর্মসংস্থান বাড়বে এবং আমাদের টাকা বিদেশে পাচার হবে। এর জন্য আমি মনে করি যে এইটা আমাদের খুবই জরুরি। এর জন্য আপনাদের সবার দরকার। আসলে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি, আমাদের দেশের মানুষের সমস্যা হলেই, যেমন আমি প্রধান উপদেষ্টার কাছে যখন এই কথা প্লেস করছি, অথচ আমার কাছে আপনারা কেউ বলেন নাই, আপনারা কেউ বলেন নাই, আমাকে কেউ স্মরণও করার নেই। আমি বলছি কেন? আমি নিজে অনুভব করছি যে এটা আমাদের দেশীয় সম্পদ, এটা ভারতের আগ্রাসন এবং এটা ভারতই আমাদের এই উপরে চাপিয়ে দিয়েছে, এটা আমি নিজে বুঝছি। এর জন্য কিন্তু আমি প্রধান উপদেষ্টার কাছে বলছি যে এটা ঠিক না, এটা পরিবেশের দোহাই দিয়ে আমাদের সম্পত্তিকে নষ্ট করা এবং ভারতের সম্পত্তি আমাদের উপরে, ভারতের পাথর আমাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। কাজে আমরা মনে করি আপনাদের এলাকার যত মানুষ আছেন, এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ হন। আর আজকে আমি সিলেটে ইনশাআল্লাহ বক্তৃতায় বলবো, আমি আশা করি ইনশাআল্লাহ। আমি আপনাকে আরেকটা যে জিনিসটা তথ্য দিই, সেটা হলো যে এটা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী, আমার যে বাবা দাদা যারা ছিল সবাই ছিল শ্রমিক। শত শত বছরে, আপনি আগেই বলছেন, শত বছরের ইতিহাস আমাদের এলাকার লোকজন, বিশেষ করে কোম্পানিগঞ্জ, গোয়েন্দাঘাট, জৈন্তা, কানাইঘাট এই সমস্ত এলাকার লোকজন বার্কি এবং পাথর, বালু এবং পাথর উত্তোলন করেই তারা জীবিকা নির্বাহ করে। এই পেশাটার নাম হলো বার্কি পেশা। এই যে আমাদের 300, 400, 500 বছরের যে বার্কি পেশাটা আজকে বন্ধ হওয়ার কারণে প্রায় 5 লক্ষ লোক আজকে কর্মহীন, হাজার হাজার ব্যবসায়ী আজকে বেকার, শত কোটি টাকা আপনার ব্যাংকের দেনা দেউলিয়া। ইতিমধ্যে 3 জন লোক আত্মহত্যা করছে, অসংখ্য লোক প্যারালাইজড হয়েছে, হাজার হাজার ব্যবসায়ী এখন তাদের মানে কি মানবেতর জীবন। আমাদের রাস্তায় নামতে হবে। যদি কোনো অবস্থাতেই সরকার এটা ভারতের এই শখের মধ্যে সে পা রাখে এবং পরিবেশের দোহাই দিয়ে আমাদের দেশের সম্পত্তি আমাদের উত্তোলন করতে নিষেধ করে, তাহলে তো আমরা আন্দোলন করতে বাধ্য হব। এই আন্দোলন হবে ভারতের বিরুদ্ধে আন্দোলন। এই যে পরিবেশের যে দোহাইটা আমাদেরকে দিচ্ছে, ওইখানে ডিনামাইট মারলে ওই প্রক্রিয়াটা আমাদের দেশে পড়তেছে। আমরা এই যে আপনি যেটা বলতে পারেন, সংগ্রাম করেছি, অনেক শ্রমিক মামলার আসামি, এখন মানুষের ভয় হয়ে গেছে। আজকেও আমি এটা মামলা এই মাত্র হাজিরা দিয়ে আসছি। এই কুয়ারির সংগ্রামে যাই আমাদের অনেক শ্রমিক মামলার আসামি, অনেক মানুষ নির্যাতিত। আমরা এই সময়ের প্রেক্ষাপটে আমাদের এই দাবি হলো যে আমরা কুয়ারিটা যাতে আপনাদের মাধ্যমে যে দাবিটা উত্থাপন করে। আমরা মনে করি যে কোম্পানির মানুষ আত্মবিশ্বাস আছে আপনার উপর, যে আপনি একজন জাতীয় নেতা, আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি। আমরা যদি কোম্পানিগঞ্জের 5 লাখ লোক জড়ো হয়ে যে আওয়াজ তুলবো, আপনি ঢাকার থেকে যদি এই আওয়াজ দেন, আপনার মুখ দিয়ে এই কথা বের হয়, ইনশাল্লাহ একটা কাজ হবে। তা আমরা আশা করি
যে আমরা শীঘ্রই একটা বিশাল বড় ধরনের একটা আন্দোলন আমরা গড়ে তুলবো দলমত নির্বিশেষে, আপনাকে যেন আমরা পাশে পাই এবং আপনাকে আমরা যথাযথ প্রক্রিয়া। আমি তো অলরেডি আপনার আগে অনুরোধের আগে কাজটা শুরু করে দিয়েছি। আপনারা আমার কাউ বলেন নাই, কিন্তু অনুরোধও করেন না, এটা আমার থেকেই। আমি মনে করি এটা দেশের স্বার্থ, জনগণের স্বার্থ। আমার দেশের স্বার্থ যেখানে আছে, জনগণের স্বার্থ যেখানে আছে, আমাকে কেউ বলুক অথবা নাই বলুক, আমি সেখানে আছি। ক্লিয়ার কাট কথা। আমাকে কেউ চিনুক অথবা নাই চিনুক, আপনাদের আমি কেউ চিনি না, লেকিন আমি মনে করি এটা আমার প্রয়োজন, আমার দেশের প্রয়োজন, এটা দেশের স্বার্থ। যেখানে দেশের স্বার্থ আছে, জনগণের স্বার্থ আছে, সেখানে আমি আছি। এইটা হলো যৌক্তিক দাবি। এখানে হতেই পারে না যে ভারতের এই যে এখানে ওই যে দেখেন ওখানে ডিনামাইট মারতেছে, এই যে অথচ পাহাড় যেখানে ডিনামাইট ভাঙতেছে সেখানে পরিবেশের ক্ষতি হয় না, আর আমাদের দেশের নদীর থেকে সেখানে ক্ষতি হবে, এর কোনো যুক্তি নাই। এটা হলো সম্পূর্ণ ভারতের চাপানো একটা যুক্তি, আমাদেরকে ভিক্ষুক বানাবার একটা যুক্তি। কাজে আপনারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ আমি এটা পরিবেশ মন্ত্রীর কাছে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি তো প্রধান উপদেষ্টার কাছে বলছি ইনশাআল্লাহ, আজকে সিলেটের বক্তৃতা ইনশাআল্লাহ বলবো, আমি ঢাকার বক্তৃতা বলবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যদি কাছে থাকেন আমি অবশ্যই ইনশাআল্লাহ বিশ্বাস করি এই আন্দোলনে আমরা সাকসেস হবো। পাকিস্তান আমার এই যে রজ্জু পথ যেটা, এই রজ্জু পথে ছাতক যাইতো পাথর পাকিস্তান পিরিয়ডে আর বাকেটের মাধ্যমে, আর ওই ছাতক থেকে বাংলাদেশের রেলের সকল চাহিদা মেটানো হইতো এখানে পাথর দ্বারা, এখানে পাথর দ্বারা। কিন্তু আজকে ওই প্রকল্পটা ভারতের চালে বন্ধ করে সারিয়া তারপরে দিল মারিয়াও পারবে না, সারিয়াও পারবে না। ইনশাআল্লাহ আপনারা যদি ঐক্য হন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা আন্দোলন করে সাকসেস হবে আপনাকে আমরা বড় ধরনের একটা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ।